দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাল মামুন। এই লকডাউনের সময়টাতে যখন ঈদুল আজহা আসন্ন এবং আমাদেরকে নির্ভর করতে হচ্ছে অনেক বেশি অনলাইন পণ্যের উপরে, আজকে সেই বিষয় নিয়েই আমরা কথা বলবো। আমাদের নির্ধারিত আলোচনার আজকের বিষয় ই কমার্স, লকডাউন এবং ঈদুল আজহা। এ নিয়ে কথা বলার জন্য প্রযুক্তির মাধ্যমে তিনজন অতিথিকে আমরা সংযুক্ত করেছি। চলুন শুরুতে তাদের সাথে পরিচিত হই। আজকে আমাদের সাথে এই আলোচনায় সংযুক্ত আছেন জনাব সৈয়দ আলমাস কবির, সভাপতি বেসিস এবং পরিচালক FBCCI। আমাদের সাথে আরও সংযুক্ত আছেন eorange.shop-এর চিফ অ্যাডভাইজার জনাব মোহাম্মদ মাসুকুর রহমান এবং সংযুক্ত আছেন সিন্দবাদ.com-এর MD জনাব আসিফ জহির। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ আলমাস কবিরকে দিয়ে শুরু করতে চাই যে এই সময়টাতে বিশেষ করে যখন থেকে এই অতিমারি করোনা শুরু হয়েছে গত প্রায় 1.5 বছর সময় ধরে, বাংলাদেশে ই কমার্সের ক্ষেত্রে কী ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে এবং পাশাপাশি কোনো নতুন ধরনের চ্যালেঞ্জ আপনারা দেখছেন কিনা, সার্বিক পরিস্থিতিটা কী রকম ই কমার্সের বর্তমানে বাংলাদেশে, একটু শুনতে চাইব জনাব সৈয়দ আলমাস কবিরের কাছ থেকে। অনেক ধন্যবাদ। আমরা গত এই যে প্রায় 15 মাস 16 মাস ধরে একটি অতিমারি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, লকডাউন হয়েছে বিভিন্ন সময়ে, আমরা কিন্তু আমাদের জীবনযাত্রা কিন্তু থেমে থাকিনি। আমরা সবকিছুই কিন্তু প্রযুক্তি ব্যবহার করে চালিয়ে গেছি, আমাদের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং থেকে শুরু করে সবকিছু। এমনকি যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো আমরা কিনেছি অনলাইনে, ওষুধপত্র কিনেছি অনলাইনে, ডাক্তারের সাথে পরামর্শ করেছি অনলাইনে, এবং পরবর্তীতে আমরা কিন্তু এন্টারটেনমেন্ট, সিনেমা, মুভি, নাটক এগুলোও দেখেছি অনলাইনে। এবং আমরা পরবর্তীতে ক্লাসরুম দেখেছি যে অনলাইনে চলে গেছে, আদালত অনলাইনে চলে গেছে। সো এই অনলাইনে একটা বিশাল রেভলিউশন এসেছে এই গত প্রায় 1.5 বছর সময়। এবং ই কমার্স বা ডিজিটাল কমার্স যেটা আমরা বলছি, যেখানে ই কমার্স আছে, এফ কমার্স মানে ফেসবুক ভিত্তিক কমার্স ইত্যাদি, এই ডিজিটাল কমার্সের যে ইন্ডাস্ট্রিটা বা ডোমেনটা, এখানে একটা বড় একটা রেভলিউশন এসছে। যারা নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করছিলেন তাদের কারো কারো অর্ডার কিন্তু ডাবল এবং ট্রিপলও হয়ে গেছিল। যারা হয়তো দিনে 5,000 অর্ডার হ্যান্ডেল করতেন, কারো কারো ক্ষেত্রে সেটা 15,000 পর্যন্ত হয়ে গেছিল। এবং প্রথম দিকে কিন্তু তারা একটু বেশ ওভারওয়েলমড হয়ে গেছিলেন, কিন্তু আস্তে আস্তে সেটা তারা সামলে নিয়েছেন। এখানে আমরা যেটা দেখেছি যে অনেক মানুষ যারা কোনোদিন ই কমার্স বা এফ কমার্স মানে অনলাইনে কেনাকাটার কথা চিন্তাও করেননি, তারাও কিন্তু অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করেছেন বা কোনো না কোনো সার্ভিস তারা নিয়েছেন। সো এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য বড় পাওয়া, অর্থাৎ একটা বিশাল ধরনের একটা কাস্টমার অ্যাকুইজিশন হয়েছে। আমরা হয়তো যেটা করতে হয়তো আরো 3 বছর লেগে যেত, সেটা কিন্তু আমরা এই কয়েক মাসেই কিন্তু করে ফেলেছি। এখন প্রয়োজন হচ্ছে এই যে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই হ্যাবিটটা কিন্তু বাড়তেই থাকবে। মানুষের যখন একবার অভ্যেস হয়ে যায় অনলাইনে কেনাকাটা করার, সে কিন্তু তখন এই হ্যাবিটটা কিন্তু তার বাড়বে। এখন হয়তো সেটা আলমাস কবির, আপনার কি মনে হয় যে কি ফ্যাক্টর কাজ করেছে এর পেছনে? এই যে যেটি আপনি বলছিলেন, যারা দীর্ঘ সময় ধরে হয়তো অভ্যস্ত ছিল না কিন্তু একটা অভ্যস্ততা তৈরি হয়েছে, এটি কি এই সময়টাতে বাধ্য হয়েছে তারা? এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন একটু জানতে চাই যে অনলাইন কেনাকাটার প্রতি শুরু থেকে গ্রাহকদের কারো কারো ক্ষেত্রে অনাস্থার একটা বিষয় ছিল যে কেমন না কেমন হয়, সেই জায়গাটা আপনারা কি করে মোকাবেলা করছেন? একদম প্রথমে যেটা বললাম, প্রথমে কিন্তু মানুষ অনেকটা বাধ্য হয়েই করেছে, কিন্তু তারপরে যখন দেখেছে যে তারা সেটার রেজাল্ট পাচ্ছে, অর্থাৎ আমাকে বাজারে যেতে হচ্ছে না, দোকানে যেতে হচ্ছে না, আমাকে ভাইরাসের জন্য আমি ঘরে আছি, সেফ আছি, এবং সেই আমার ঘরেই আমাকে ডেলিভারি দিয়ে যাচ্ছে আমার জিনিসপত্রটা, তখন কিন্তু আস্তে আস্তে মানুষের কনফিডেন্স ক্রিয়েট হয়েছে। তো এই যে সুযোগটা একটা ক্রিয়েট হয়েছে মানুষের মধ্যে, একটা পজিটিভ কনফিডেন্স শুরু হয়েছে, এটাকে আমাদের ধরে রাখতে হবে। আমি মনে করি যে এই অভ্যেসটা যখন আরো এক্সপ্যান্ড হবে, তখন এই ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল সম্ভাবনা কিন্তু অপেক্ষা করছে। আমরা গত বছরও দেখেছি কোরবানির পশু কিন্তু অনলাইনে বিক্রি হয়েছে, এবারও এটা নিয়ে কথা চলছে ডিজিটাল হাটে। সো এই ধরনের নানা বিষয়ে আমরা কিন্তু দেখেছি যে অনলাইনের কার্যক্রম, বিশেষ করে ডিজিটাল কমার্স, এটা কিন্তু অনেক বাড়ছে এবং সামনে আমি বলবো একটা সুবর্ণ সুযোগ রয়েছে। অবশ্যই এর জন্য আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে, সে বিষয়ে হয়তো একটু পরে কথা বলবো, সেই যে আমরা কি কি করা উচিত এই কনফিডেন্সটা ধরে রাখার জন্য। জি, নিশ্চয়ই পরের অংশে সেটি আপনার কাছ থেকে নিশ্চয়ই শুনতে চাইবো। আমি জনাব মাসুকুর রহমানের কাছে একটু শুনতে চাইবো, চিফ অ্যাডভাইজার eorange.com। জনাব মাসুক, একটু জানতে চাইবো যে এই সময়টাতে
আমরা যেটা বলি যে ক্রেতাদের ক্ষেত্রে বা ভোক্তাদের ক্ষেত্রে তাদের আচরণগত যেটা, সেখানে পরিবর্তন এসেছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা যারা সার্ভিস প্রোভাইডার, যারা এই ধরনের পণ্যগুলো আমাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছিলেন, আপনাদের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন এসেছে? মানে সার্বিকভাবে একটা বড় জায়গা ছিল যে আমরা দেখছিলাম যে অনলাইনে যেমন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে, তেমনি অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা রকম প্রতারণার কিংবা ক্রেতাদেরকে মানসম্পন্ন পণ্য না পৌঁছানোর এরকম অভিযোগ ছিল। ফলে এই সময়টাতে আপনারা কিভাবে নিজেদের গুছিয়ে নিয়েছেন সেই অভিজ্ঞতা শুনতে চাই আপনার কাছ থেকে। আলমাস ভাই যেখানে শেষ করলেন আর কি, সেখান থেকে যদি আমরা শুরু করি, আমি যে গত বছর যে সময়টাতে লকডাউন হলো সেই সময়ের প্রস্তুতি আর এই বছরের লকডাউন বা আবার যখন বন্ধ হচ্ছে তখনকার প্রস্তুতি, এখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসছে। গত বছর যখন শুরু হয়েছিল তখন আমাদের প্ল্যাটফর্ম বলতে পারি যে ওই রকম ভাবে চিন্তা করতে পারে নাই যে কিভাবে আমাদের কাস্টমাররা রেসপন্স করবে। কিন্তু আলটিমেটলি যখন লকডাউনটা শুরু হয়ে গেল এবং আমরা আমাদের সাইটে যখন গ্রোসারি প্রোডাক্টগুলা, অন্যান্য প্রোডাক্টগুলা দেওয়া শুরু করলাম, তখন কিন্তু দেখা গেল যে পাবলিক রেসপন্সটা ডিফারেন্ট। পাবলিকও তার সেফটির জন্য কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আসতেছিল। তখন কিন্তু আমাদের ন্যাচারাল একটা দায়িত্ব চলে আসছিল যে কোয়ালিটি মেইনটেনেন্সের যে ব্যাপারটা, যেটা নিয়ে আসলে কথা হচ্ছে। জি, আমরা চেষ্টা করেছি এবং অনলাইন প্ল্যাটফর্মেরও এটা চেষ্টা থাকে। হয়তো কোয়ালিটির ব্যাপারটা কোনোভাবেই আপনি অগ্রাহ্য করতে পারবেন না, সেটা ফিজিক্যাল কেনাকাটায় হোক, অনলাইন প্ল্যাটফর্মে হোক। কারণ কাস্টমারের স্যাটিসফ্যাকশনের একটা বড় জায়গা হচ্ছে যদি আমি কোয়ালিটি প্রোডাক্ট স্বল্পতম সময়ের মধ্যে দিতে পারি। আমার ইওরেন্স থেকে যদি আমি বলি তাহলে বলবো যে আমরা সর্বতোভাবেই চেষ্টা করছি এখন পর্যন্ত, আগেও ছিল, যে কোয়ালিটি প্রোডাক্টটা আমরা কিভাবে পৌঁছাবো। এখন এখানে অনেকগুলা মাধ্যম আছে, যে কোয়ালিটি প্রোডাক্টটা কিন্তু শুধু আমার উপরে ডিপেন্ড করে না। আমি আমার কাস্টমারকে যে প্রোডাক্টটা দিতে চাচ্ছি সেই প্রোডাক্টটা তাকে আমি পৌঁছালাম বা পৌঁছাবো, কিন্তু প্রোডাক্টটা তৈরি করতে কিন্তু প্রোডিউসার, ম্যানুফ্যাকচারার, সে সেই জায়গাটায় কোয়ালিটি এশিওর করতে পারলো কতটুকু সেটাও আমি দেখছি। কিন্তু আলটিমেটলি ওই প্রোডাক্টটা আসলে যখন সার্ভিসিং এ যাবে, আমার কাস্টমারের কাছে যাবে, তখন কিন্তু অনেকগুলা পয়েন্টস কাজ করে। তো আমরা চেষ্টা করি প্রোডাক্ট হান্টিং এ এবং কাস্টমারকে যে কন্ডিশনটা আমরা দিচ্ছি সেটা যেন কোয়ালিটিফুল হয়। কিন্তু চেষ্টা থাকে, বাকিটা ডিপেন্ড করে যে কাস্টমার কিভাবে সেটাকে ব্যবহার করবেন। লকডাউনের সময়টাতে আপনাদের বিপণন ব্যবস্থাটা কিরকম হয়? লকডাউনের সময়টাতে আসলে আমরা ডিপেন্ড করি, একটা হচ্ছে দুই ভাবে ডিপেন্ড করা হয়। একটা হলো যে আমরা নিজেরা প্রোডাক্ট নিজেদের পরিবহনের মাধ্যমে পৌঁছে দেওয়া, এবং অন্যটা ডিপেন্ড করে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো দেখা যায় লকডাউনের সময় কুরিয়ার সার্ভিস হয়তো বন্ধ থাকে, যেটা থার্ড পার্টি, তখন আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছানোটাকেই জরুরি ভিত্তিতে আমরা করে থাকি। সো এখানে আমাদের একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট এবং বড় ধরনের একটা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে হয়। আমাদের নিজস্ব ভেহিকেল বা ট্রান্সপোর্টের মাধ্যমেই এগুলা পৌঁছানো হয়। তবে এটা ঢাকা শহরে যদি হয় তাহলে আমার জন্য সুবিধা হয়, কিন্তু যদি এটা বাইরের জন্য হয় তাহলে আবার আমার জন্য একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু আমি বাইরে এখনো আমার ট্রান্সপোর্ট গুলাকে ওইভাবে সেট আপ করার প্রসেসের ভিতরে আছি। বাট অনলাইন প্ল্যাটফর্মের জন্য ডেফিনেটলি বলতে হবে যে লকডাউন আসলে এক ধরনের আমাদের টেস্টের ভিতরে, আমাদের অভ্যাসের ভিতরে, এবং আমরা যারা সার্ভিস প্রোভাইডার আমাদেরকেও অনেক ধরনের পরিবর্তন করেছে। এই প্ল্যাটফর্মের যে একটা ভবিষ্যৎ আছে, এটার যে একটা ফিউচার আছে, এটা কিন্তু আমরা গত বছর থেকে বুঝতে শুরু করেছি, আমার মনে হয় আর কি। জি, সেক্ষেত্রে এই যে সামনে ঈদুল আজহা রয়েছে, তাকে ঘিরেও আমরা দেখছি যে অনেক ধরনের, কারণ অনেক শুধুমাত্র এটি তো শুধু কোরবানির পশু নয়, এর সাথে সম্পর্কিত আরও বিশাল বাণিজ্য রয়েছে। তো সেখানে পোশাক আশাক থেকে শুরু করে নানা ধরনের, আমরা যদি বলি মশলাপাতি থেকে শুরু করে অনেক বিষয় রয়েছে যেটি ই কমার্সের সাথে যুক্ত। সেটাকে ঘিরে আপনাদের কোনো প্রস্তুতি রয়েছে কিনা? আসলে এই জায়গাটাতেও আমরা কাজ করছি, যেমন পশু বিক্রি করা থেকে শুরু করে সবগুলা কোম্পানির সাথে এবং সবগুলা ম্যানুফ্যাকচারারদের সাথে যেভাবে প্রোডাক্টটাকে হান্ট করা যায়। বাট এট দ্য সেম টাইম একদিকে যেরকম লকডাউন একটা ব্যাপার আছে করোনাকালীন টাইম, অন্যদিকে আবার সেটাকে পাবলিকের এবং রিসেন্টলি যে ধরনের নির্দেশিকা আমরা পেয়েছি সেখান থেকেও কিছু ট্রেডিশনাল যেভাবে আমরা আমাদের যে অপারেশনটা চলতো সেখানে কিন্তু এখন একটা পরিবর্তন আসবে। যা কারণ একভাবে আমি ভেন্ডরদের সাথে কাজ করতাম, একভাবে আমি আমার ম্যানুফ্যাকচারদের সাথে কাজ করতাম, আমার বিপণন ব্যবস্থাটা একভাবে ছিল। এখন যেহেতু আমি একটা রেগুলেশনের মধ্যে আসছি এবং আমাকে দেওয়া হয়েছে দুই জায়গা থেকে, বাংলাদেশ ব্যাংক এবং কমার্স মিনিস্ট্রি, সো দুইটাকে অ্যাডপ্ট করে নিয়ে কিন্তু আমাকে আবার অপারেশনটা সাজাতে হবে।
সো আমরা এটা নিয়ে কাজ করছি, হোপফুলি এটা খুব ভালো একটা ফল দিবে, বাট দেখা যাক। জি, আপনি আশাবাদী তাই তো? জি অবশ্যই, জি কারণ নিশ্চয়ই। এখানে ভবিষ্যৎ আছে। জি, নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। চ্যালেঞ্জ কি কি ফেস করছেন সেগুলো নিয়ে কথা বলতে চাই, এবং সামনে এগোনোর ক্ষেত্রে কোনো নীতি নির্ধারণী সুপারিশ রয়েছে কিনা সেগুলো সকলের কাছে শুনতে চাইবো। চলুন একটু জেনে নিই আমরা জনাব আসিফ জহির, সিনবাদ.com-এর এমডি, আপনার অভিজ্ঞতা শুনবো। তার আগে একটি সম্পূরক প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যে অভ্যাসের কথা বলছে, ক্রেতাদের যে অভ্যাস হচ্ছে, যেটা শুরুটা হয়েছে অনেকটা এই করোনা পরিস্থিতিতে বাধ্য হয়ে, এবং ক্রমশ সেটি আত্মবিশ্বাস তৈরি করেছে সকলের সহযোগিতা নিয়ে। আপনার কি মনে হয় যে আমরা যদি এই করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় চলে আসি, তাহলে কি এই ই কমার্সের সামনের দিনগুলোতে কি আবার সেরকম আগের অবস্থায় চলে যাবে, নাকি নতুন যে অভ্যাস গড়ে উঠেছে সেটির ভিত্তিতে আরো মজবুত হবে? আপনি কি করে দেখছেন ভবিষ্যৎটা? ধন্যবাদ দীপ্ত টিভি। সো অ্যাকচুয়ালি আমাদের সিন্দাবাদ.com একটু ডিফারেন্ট একটা ই কমার্স সাইট। আমরা অ্যাকচুয়ালি একটা B2B সাইট। আমাদের ক্রেতারা হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা যেটা কনজিউমার সাইডে যে আমরা হয়তো অভ্যস্ত যে ই কমার্স সাইট, আমরা যেটা করছি যে আমাদের টার্গেট হচ্ছে যে ছোট যে মুদির দোকান, তারপরে ছোট রেস্টুরেন্ট হতে পারে, ছোট ফার্মাসি বা ছোট অফিস, এরকম ছোট ব্যবসায়ীদেরকে নিয়ে আমাদের কাজ, এবং তাদেরকে আমরা অ্যাকচুয়ালি সার্ভ করছি থ্রু অ্যান অনলাইন প্ল্যাটফর্ম। তো যেটা হচ্ছে যে আমাদের মেইন ভ্যালু প্রপোজিশনটা হচ্ছে কনভিনিয়েন্স ফ্যাক্টর। আমরা কিন্তু খুব পাইকারি দামে ভালো কোয়ালিটির যে প্রোডাক্টগুলো তারা হয়তো সোর্স করছে, সেটা আমরা তাদের অফিস বা দোকানে পৌঁছে দিচ্ছি। তো এটা আমাদের ব্যবসাটা অ্যাকচুয়ালি সিন্দাবাদ.com অলমোস্ট গত 4 বছর ধরে আমরা অ্যাক্টিভ। এবং আমরা যেটা দেখেছি অ্যাকচুয়ালি যে প্যান্ডেমিকের আগে আমাদের যেই সেলসটা হতো বা যেই ইউজার বেস ছিল, সেটা অলমোস্ট 4 টাইমস। আমরা এখন 1.5 বছরে অলমোস্ট 4 গুণ এগিয়ে এসেছি, 4 গুণ বেড়েছে জিনিসটা। তো যেটা অ্যাকচুয়ালি আলমাস ভাই যেটা বললো যে ইটস অ্যাকচুয়ালি কনভিনিয়েন্স ফ্যাক্টর। আমরা কাস্টমারের বিহেভিয়ারটা চেঞ্জ করা যে কিভাবে, মানে যে সিন্দাবাদ.com যে একটা জিনিস আছে এবং সেখানে অর্ডার করলে আমরা ভালো দামে জিনিসগুলো যে চলে আসছে, এই জিনিসটা বুঝানো, একটা মার্কেটিং কস্ট এবং একটা কাস্টমার অ্যাডপশন কস্ট, এটা কিন্তু আপনার সময় লাগে একটা কাস্টমারকে বুঝানো। সে হয়তো ওয়ার্ড অফ মাউথ জানলো, ফার্স্ট একটা অর্ডার দিল, এবং তার যখন একটা ভালো এক্সপিরিয়েন্স হবে যে হয়তো অন টাইম, আমরা অ্যাকচুয়ালি ট্রাই করি যে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার জন্য, 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো সে যখন অর্ডার করে জিনিসগুলো পেয়ে যাচ্ছে এবং তার একটা সাশ্রয় হচ্ছে, তার খরচের সাশ্রয় হচ্ছে, সময়ের সাশ্রয় হচ্ছে, তো ওই এক্সপিরিয়েন্সটা হলে তখন সে আবার সেকেন্ড টাইম অর্ডার করছে, থার্ড টাইম অর্ডার করছে। সো ইটস আ প্রসেস। এবং সে যখন সেকেন্ড বা থার্ড টাইম অর্ডার করছে, তখন সে আরো বড় কোয়ান্টিটি, আরো বেশি ভলিউমে অর্ডার করছে, কারণ সে নিশ্চয়তা পাচ্ছে। সো এই পুরো প্রসেসটাই একটা সময়ের ব্যাপার। এবং যেটা হচ্ছে আমরা প্যান্ডেমিকে যেটা দেখলাম, যেটা জিনিসটা অ্যাকচুয়ালি এক্সেলারেটেড হয়ে গেল, যে আমাদের যে কাস্টমার, যে একটা ছোট মুদির দোকান, সে হয়তো দেখা যাচ্ছে যে কষ্ট করে সে কারণ বাজার যাচ্ছে বা পুরান ঢাকায় যাচ্ছে এই বিভিন্ন আইটেম সোর্স করার জন্য, এবং সেই ট্রান্সপোর্টেশন সে অর্গানাইজ নিজে একটা গাড়ি ভাড়া করে হয়তো জিনিসগুলো নিয়ে আসছে। তো তার এখানে একটা সময়ের ব্যাপার আছে, একটা খরচের ব্যাপার আছে। সো ওই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি উই আর মেকিং ইট মোর কনভিনিয়েন্ট। অ্যাকচুয়ালি ই কমার্স কিন্তু খুব সিম্পল একটা ব্যবসা, এখানে কোনো গিমিক নেই। আমরা যদি কম খরচে ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুব কুইকলি কাস্টমারকে পৌঁছে দিতে পারি, তাইলে কাস্টমার কিন্তু আবার অর্ডার করবে আমাদের থেকে, তাই না? সো এখানে কিন্তু এটা খুব মিস্টেরিয়াস বা খুব একটা গিমিক কোনো কিছু নেই যে খুব আমার এখানে 50% অফ দিয়ে দিতে হবে বা আমি খুব মার্কেটিং করে ফেললাম। তো এটা কিন্তু খুব সিম্পল একটা ব্যবসা, এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেইন থিং। আপনাদের জনাব আসিফ জহির, আপনাদের কাস্টমার যেহেতু প্রধানত আপনি যেটি বলছেন যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা, যারা একেবারে আমরা বলবো যে ভোক্তাদের কাছে পণ্য নিয়ে যাচ্ছেন, তাদের কাছ থেকে কিরকম সাড়া আপনারা পাচ্ছেন? আর সারা দেশে কি আপনাদের এই উদ্যোক্তারা বা ক্ষুদ্র মুদি দোকান আপনারা যাদেরকে বলছেন, তারা কি সারা দেশে আপনাদের সাথে সংযুক্ত, নাকি বিশেষ কোনো অঞ্চলে? আমরা কিন্তু ফুল সার্ভিস একটা ই কমার্স প্ল্যাটফর্ম। আমাদের ওয়্যারহাউস আছে, আমাদের অ্যাকচুয়ালি শুধু ঢাকা এবং গাজীপুর, নারায়ণগঞ্জ এই বেল্টে আমরা অপারেট করছি। এবং সেটার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের উই আর মেইনটেনিং ফুল ওয়্যার, আমাদের 4টা ওয়্যারহাউস আছে এট দ্য মোমেন্ট। এবং আমাদের ফুল যে ট্রাক গুলো আছে, আমাদের অলমোস্ট 40টা ট্রাক আছে, ছোট যে 1 টন বা 1.5 টনের যে ভ্যানগুলো, কভার ভ্যান বলি আমরা। তো আমরা কিন্তু ফুল সাপ্লাই চেইন, মানে ফুল লজিস্টিক সলিউশন দিচ্ছি। চাল বা চিনি বা তেল, এগুলো একটা বাল্কি আইটেম।
এবং সেটা সে চাচ্ছে 24 ঘন্টার মধ্যে অ্যাকচুয়ালি, কারণ তার দোকান যদি খালি হয়ে যায় তাহলে কিন্তু সে অন্য কোথাও থেকে ম্যানেজ করে ফেলবে আসলে। সো এটা কিন্তু একটা টাইম ক্রিটিক্যাল ব্যাপার এবং এটা আপনার কোয়ালিটি অবভিয়াসলি আমরা মেনটেন করতে হবে। সো আমাদের এর জন্য একটু লিমিটেশন হচ্ছে, আমি চাইলেই হয়তো অনেক দূরে ঢাকার বাইরে আমি এখনো দিতে পারছি না। আমরা স্লোলি এক্সপ্যান্ড করছি, যেটা বললাম যে আমরা গ্রেটার ঢাকা ডিভিশনটা কভার করছি এবং স্লোলি আমরা হয়তো কুমিল্লা, ফেনী, এইদিকে হয়তো নরসিংদী, মানে আমরা আস্তে আস্তে এক্সপ্যান্ড করবো আমাদের যে প্ল্যান, এবং এটা একটা ইনভেস্টমেন্টের দরকার, এটা আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ বড় হচ্ছি। কিন্তু আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা সম্ভাবনাটা দেখতে পাচ্ছেন, তাই তো? অবশ্যই, এগেইন আপনার যে কাস্টমার সার্ভিস, কাস্টমারকে যদি আমরা হ্যাপি করতে পারি, ডেফিনেটলি কাস্টমার আমার থেকে সেকেন্ড টাইম থার্ড টাইম অর্ডার করছে। এটাই অ্যাকচুয়ালি দ্য মেজার অফ সাকসেস। আমি একবার কাস্টমারকে সেল করে আমার কিন্তু কিছুই যাচ্ছে না, মানে আমি কাস্টমারকে যদি সেকেন্ড টাইম থার্ড টাইম যদি ফেরত আনতে পারি তাইলে আমার সাকসেস। এবং সেটাই একটা বড় সূচক। জি, তারা আগ্রহী হচ্ছে এবং সেটার ভিত্তিতে নিশ্চয়ই এগিয়ে যাবে। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আরও কথা বলবো আজকে নির্ধারিত বিষয় ই কমার্স, লকডাউন এবং ঈদুল আজহা নিয়ে। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন 20 ট্রেন্ডস। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, থাকুন আমাদের সাথেই। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা 20 ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি ই কমার্স, লকডাউন এবং ঈদুল আজহা নিয়ে। আমাদের সাথে অতিথিরা সংযুক্ত আছেন প্রযুক্তির মাধ্যমে। শুরুতে একটু জনাব সৈয়দ আলমাস কবির, সভাপতি বেসিস এবং পরিচালক FBCCI, আপনার কাছে একটু জানতে চাইব যে সম্প্রতি পাশ হওয়া 2021-22 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটটিকে বিশেষ করে ব্যবসায়ী মহল বলছেন যে এটি ব্যবসা বান্ধব একটি বাজেট হয়েছে। অর্থনীতির চাকাকে সফল রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছেন বলে ব্যবসায়ী মহল জানাচ্ছেন। সেখানে যখন ব্যবসার কথা বলছি, ই কমার্সের কথা বা ই বাণিজ্যের কথা যখন চলে আসে, কতটুকু এটি ই ব্যবসা বান্ধব হয়েছে? এবং সাম্প্রতিক সময়টাতে আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য নীতি নির্ধারণী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো, ই কমার্সের বিষয়ে নানা রকম চিন্তা ভাবনা, আলাপ আলোচনা চলছে। তো সার্বিক অবস্থা বিবেচনায় এই মুহূর্তে ই কমার্সের যে সহায়তা, নীতি সহায়তা, সেটি কোথায় আছে? আবারও ধন্যবাদ। এবারের বাজেট যেটা পাশ হলো আমাদের সংসদে, সেটা ওভারঅল যদি আমরা চিন্তা করি, এটা ডেফিনেটলি আমরা বলবো যে এটা ব্যবসা বান্ধব। প্রধান দুটো কারণে। এক নম্বর কারণ হচ্ছে যে ব্যবসায়ীরা বহুদিন ধরে বলে আসছিল যে কর্পোরেট ট্যাক্স কমানো দরকার, তো সেটা এবার প্রথমবারের মতো কিছুটা কমানো হয়েছে, যদিও খুবই সামান্য, বা তারপরেও এটা একটা গুড ট্রেন্ড। সো এইটা বলবো যে একটা খুব ভালো দিক হয়েছে। আর দুই নম্বর হচ্ছে যে আমাদের এই বাজেটে আমরা দেখেছি যে মেড ইন বাংলাদেশ, যে এই যে ফিলসফিটা, এই ফিলসফিটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু ডিসিশন আছে। যেমন বিভিন্ন জিনিস, যেমন ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স তৈরি করার ব্যাপারে, বা আপনার কম্পিউটার তৈরি করার ব্যাপারে, মোবাইল ফোন তৈরি করার ব্যাপারে, ডিজিটাল ডিভাইস তৈরি করার ব্যাপারে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয়েছে। ডিউটির অনেক কমিয়ে দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে একদম জিরো করে দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু মেড ইন বাংলাদেশ কনসেপ্টটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সো সেই হিসেবে যদি বলি, এটা খুবই একটা পজিটিভ বাজেট হয়েছে। ই কমার্স যদি আমি স্পেসিফিক বলি, তাহলে একটু এখানে আমাদের একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। ডিসঅ্যাপয়েন্টমেন্টটা এই কারণে যে আমরা অনেকদিন ধরে বলে আসছি যে ই কমার্সে যখন কোনো কেনাকাটা হবে, অনলাইনে যখন কোনো কেনাকাটা হবে, সেই কেনাকাটাটাকে আপাতত দরকার হলে কিছুদিনের জন্য হলেও ভ্যাটের আওতামুক্ত রাখা হোক। তার কারণ হচ্ছে যে আমরা চাই যে ক্রেতারা উৎসাহিত হবে যে আমি দোকান থেকে যদি গিয়ে কিনি কোনো জিনিস, সেখানে আমাকে ভ্যাট দিতে হচ্ছে, অনলাইনে কিনলে আমাকে ভ্যাট দিতে হবে না। সো এই জিনিসটা আমাদের একটা ভালো মোটিভেশন বা ইনসেন্টিভ হিসাবে কাজ করতো আমাদের কনজিউমারদের জন্য, যারা অনলাইনে কেনাকাটার কথা চিন্তা করেন। সো সেটা কিন্তু করা হয়নি। মাঝখানে 1 বছর 2 বছর আগে একবার করা হয়েছিল, কিন্তু সেটা আবার পরে রিভোক করা হয়েছে। সো এটা আমরা আবারও সরকারকে অনুরোধ জানাচ্ছি এটা চিন্তা ভাবনা করার জন্য, এবং এটা যদি কোনো একটা SRO দিয়ে করা যায় পরবর্তীতে, তাহলে ভালো হবে। আরেকটা যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ইনফ্রাস্ট্রাকচার ই কমার্স বা ডিজিটাল কমার্সের জন্য, সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের দাম কমানোর জন্য কিন্তু আমরা কয়েকটা পরামর্শ দিয়েছিলাম, সেগুলো কোনোটাই কিন্তু এই বাজেটে প্রতিফলিত হয়নি। সো আমরা এ ব্যাপারে যদি ই কমার্স নিয়ে বলেন, তাহলে এখানে আরো অনেক কিছু করার অবকাশ কিন্তু রয়ে গেছে।
আপনি যেটা বললেন যে আমাদের যে মিনিস্ট্রি অফ কমার্স, বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের বাংলাদেশ ব্যাংক যে চিন্তা ভাবনাগুলো করছে বা যে নিয়ম নীতিমালা তারা তৈরি করছে এই ডিজিটাল কমার্স ডোমেনটাকে একটু ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসার জন্য, আমি রেগুলেশন কথাটা ইউজ করতে চাচ্ছি না, বিকজ দে আর নট রেগুলেটরস। ই কমার্সের কোনো রেগুলেটর বলে কিছু নাই এখনো, ই কমার্সের কোনো লাইসেন্স লাগে না, কিন্তু একটা নীতিমালা একটা তৈরি করা হচ্ছে এবং এটা করা প্রয়োজন, যেটা যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই প্রয়োজন একটা ডিসিপ্লিন রাখার জন্য। ই কমার্স নীতিমালা আমরা আগেই করেছি 2018-তে, আপনারা জানেন যে এটা প্রথম পাশ হয়, পরবর্তীতে সামান্য কিছু চেঞ্জ হয়ে এটা আবার মন্ত্রী পরিষদে পাশ হয়ে যায় 2020-এ। এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, একজন ই কমার্স মার্চেন্ট তার কি মানে কিভাবে তার অপারেশনসটা চলবে, এবং এটা করা হয়েছে তার ব্যবসার পরিচালনার কথা মাথায় রেখে এবং ভোক্তা অধিকারের কথা মাথায় রেখে। সো এটা করা হয়েছে। এখানে কিছু হাইলাইটেড মানে হচ্ছে, যেমন হাইলাইটিং অপশনস হচ্ছে আপনার যেমন ডেলিভারি টাইমটাকে এখানে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে বলা হয়েছে যে ঢাকার মধ্যে ডেলিভারি অবশ্যই 5 দিনের মধ্যে সম্পন্ন হতে হবে। মানে ঢাকার মধ্যে বলে না, যেই শহরে ই কমার্স মার্চেন্ট আছে সে তার নিজের শহরের মধ্যে 5 দিনের মধ্যে, এবং অন্য শহরে হলে সেটা 10 দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন করতে হবে। এই ধরনের একটা জিনিস আছে। এখানে গিফট ভাউচার নিয়ে কথা আছে, লটারি নিয়ে কথা আছে, প্রি বুকিং যেটা নিয়ে অনেক কথাবার্তা হয়, যে প্রি বুকিং আমি হয়তো অ্যাডভান্স করে রাখলাম এবং সেটা 3 মাস পরে দিলাম, সেটা নিয়ে কথা হয়েছে। সেটা নিয়ে একটা নিয়ম নীতি করা হয়েছে যে আপনি যদি এই ধরনের একটা লং টার্ম বুকিং নিতে চান তাহলে আপনি 10% দামের বেশি আপনি পেমেন্ট নিতে পারবেন না, মানে একজন ই কমার্স মার্চেন্ট নিতে পারবে না, এবং পরে ডেলিভারি হলে বাকিটা তখন বাকি টাকা সে নিতে পারবে। এই ধরনের বিভিন্ন জিনিসপত্র এখানে আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে, সেটা হচ্ছে সেটেলমেন্ট নিয়ে। এই সেটেলমেন্ট নিয়ে কিন্তু অনেকদিন ধরে কথা হচ্ছে। আমরা বাংলাদেশ ব্যাংকে অনেকদিন ধরে, গত প্রায় 1.5-2 বছর ধরে বলে আসছি যে যদি আমরা একটা এসক্রো সিস্টেম করতে পারি। এসক্রোটা হলো যে একটা মোটামুটি একজন কাস্টমার যখন পেমেন্টটা করছে, সেই পেমেন্টটা একটা জায়গায় গিয়ে অপেক্ষা করে যতক্ষণ না পর্যন্ত কাস্টমার ডেলিভারি পায় বা সন্তুষ্ট হয়, তখন সেই ডেলিভারিটা মার্চেন্টের কাছে চলে যায়, সরাসরি যায় না আর কি। তো এই যে সিস্টেমটা, এটাকে বাংলাদেশ ব্যাংক এসক্রো বলছে না এখনো, কিন্তু বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন দিয়েছে সেটা হচ্ছে অনেকটা এসক্রোর মতোই কাজ করবে। যে সেটেলমেন্ট যখন হয় সেটা থ্রু অ্যান অ্যাকুয়ারার হতে পারে, পেমেন্ট গেটওয়ে, ব্যাংক ইত্যাদি, তারা 7 দিন পর্যন্ত মানে 7 দিনের বেশি যদি হয়, 7 দিনের মধ্যে যদি কোনো ডেলিভারি হয়ে যায় তাহলে আর সেটা এই মানে অপেক্ষা করবে না, সরাসরি চলে যাবে। কিন্তু 7 দিনের বেশি যেটা লাগছে সেখানে ওই ডেলিভারি কনফার্মেশনটা লাগবে, যে কাস্টমার পেলো কি পেলো না, এই জিনিসটা ওই ই কমার্স মার্চেন্ট ওই অ্যাকোয়ারের কাছে প্রমাণ করবে এবং সেটা দেখিয়ে তারপরে সে পেমেন্টটা নিতে পারবে, গ্রহণ করতে পারবে। এবং সময় সময় সেই অ্যাকোয়ারার হয়তো বিভিন্ন কাস্টমারকে র্যান্ডমলি ফোন করে চেক করবে। আপনারা কিভাবে দেখছেন এই, আমি দেখছি আপনি যে উদাহরণগুলো দিলেন এগুলো অধিকাংশই ভোক্তার অধিকারের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, বেশ ভোক্তা অধিকারের পক্ষের কথা। আপনারা কিভাবে দেখছেন বেসিস থেকে বা বিসিসিআই থেকে এগুলোকে? আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমেই যেটা বলেছি, এইগুলো করা হচ্ছে কিন্তু একটা ডিসিপ্লিন আনার জন্য। ডিসিপ্লিনটা হলে হবে কি, সবাই কিন্তু নিয়ম নীতি মেনেই ব্যবসা করতে চান। আমরা যাদেরকে নিয়ে অনেক সময় অনেক রকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলি, তারাও কিন্তু নিয়ম মেনেই ব্যবসা করতে চান। সো তাদের জন্য আমার মনে হয় এটা একটা ভালো জিনিস হবে, এবং তখন তাদের এগেনস্টে কেউ কথা বলতে পারবে না। এবং সবচেয়ে বড় যেটা ভয় আমাদের থাকে সব সময়, যে কারো যদি কোনো একটা সমস্যা হয়, হয়তো অনিচ্ছা সহকারেই হতে পারে, যে কোনো একটা ই কমার্স সাইটকে নিয়ে একটা বড় স্ক্যান্ডাল হয়ে গেল, তখন সেইটার খারাপ প্রভাবটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রির উপর পড়বে। অন্যরা এফেক্টেড হবে, যারা ভালো প্লেয়ার তারা কিন্তু এফেক্টেড হবে, ভোক্তারা ই কমার্স ইন্ডাস্ট্রির উপরে কিন্তু কনফিডেন্স হারাবে। সেটা আমরা হতে দিতে চাই না। সো যাতে এটা না হয়, এই জন্যই কিন্তু ডিসিপ্লিনের কথাবার্তা গুলো হচ্ছে এবং এইসব নিয়ম নীতিমালা তৈরি হচ্ছে। অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরাও চাই যে সার্বিকভাবে পুরো ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত না হোক। যেই প্রত্যাশার কে ঘিরে আসলে ধীরে ধীরে করে বাংলাদেশে ই কমার্স ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এবং মজবুত একটা ভিত্তি তৈরি করছে, সেটা যেন এগিয়ে যায়। আমি একটু জনাব মাশকুর রহমান আপনার কাছে একটু জানতে চাইবো যে একই প্রসঙ্গে আমরা দেখছি যে ভিতটা আপনারা বাংলাদেশে তৈরি করছেন ই কমার্সের প্ল্যাটফর্মে, সেখানে এখন আন্তর্জাতিক অনেক ই কমার্স প্ল্যাটফর্মও কিন্তু আগ্রহ প্রকাশ করছে। তারা আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানকেও বাংলাদেশের বাজারে অনুপ্রবেশের জন্য যে
চেষ্টা সেটি দেখতে পাচ্ছি। এটিকে কিভাবে আপনারা দেখছেন? অবশ্যই এটা, ধন্যবাদ আপনাকে। এটাকে আমরা পজিটিভলি দেখি, কারণ হচ্ছে যে আমরা যদি সেই রকম একটা মার্কেট তৈরি করতে পারি যেখানে আমরাও যেভাবে পরিচালিত হব এবং বাইরের থেকে যারা আসবেন তারাও পরিচালিত হবেন, তাহলে আমাদের দেখা যাবে স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ক এবং কোয়ালিটি অফ ওয়ার্ক, সার্ভিস, এগুলো আরো এনরিচ করবে। এবং গ্লোবালাইজেশনের যুগে আসলে আমি যদি মনে করি যে শুধু আমার কান্ট্রিতে আমি ব্যবসা করব আর অন্য কারোর সাথে আমার কোনো কম্প্যারিজন হবে না, তাহলে কিন্তু এটা ঠিক নয়। সো আমিও যেরকম আমার দেশে যেরকম আমি আরেকটা কোম্পানিকে ইনভাইট করব বাইরের থেকে আসার জন্য, ঠিক তেমনি আমি আশা করব যে আলমাজ ভাই আছেন, হয়তো আমাদেরকেও উনি একসময় বিসিএস থেকে আমাদেরকে গাইড করবেন যে কিভাবে আমরাও কোনো বাইরের কান্ট্রিতে লাইসেন্স নিয়ে যাতে কাজ করতে পারি। সো উইন উইন একটা সিচুয়েশন হবে। অ্যামাজনও যদি করতে পারে তাহলে আমরাও অ্যামাজনের দেশে যেয়ে করতে পারবো। জি, তো সেক্ষেত্রে কি আপনারা মনে করেন যে কোনো অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, বা আপনি যেটি বলেছেন খুবই পজিটিভলি বলেছেন যে গুণগত মান বা অন্যান্য জায়গাগুলোতে আন্তর্জাতিক মানের হয়ে ওঠার চেষ্টা করবে দেশীয় প্রতিষ্ঠানগুলো, এটি যেমন ভালো, কিন্তু সেই জায়গায় নীতি নির্ধারণী জায়গা থেকে, সরকারের জায়গা থেকে, কিংবা আপনাদের যে এফবিসিসিআই বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কি কোনো বিশেষ ধরনের সহযোগিতা প্রয়োজন রয়েছে ইন্টারিম একটি সময়ের জন্য, যাতে একটি উইন উইন সিচুয়েশন হয় বা লেভেল প্লেইং ফিল্ড হয় দেশীয় প্রতিষ্ঠানগুলোর? এরকম কোনো কিছু প্রয়োজন রয়েছে কিনা? এটার জন্য কিন্তু আমরা অলরেডি এগিয়ে গেলাম। যেমন আমাদের এই যে লাস্ট 2 উইকস ধরে আমাদের একটা প্রসিডিউর নিয়ে, পলিসি নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, এটাই কিন্তু একটা বড় ধরনের ট্রেডমার্ক যে অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্ম ডুইং সামথিং ইন দ্য কান্ট্রি, এবং তারা আমাদের যে দেশের যে সেলিং ইনকাম বা যে সেল পজিশন বা রেভিনিউর যে পজিশন, সেটাকে একটা অন্য প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাচ্ছে। লাস্ট মান্থে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে প্রায় 1300 বা 1500 কোটি টাকার একটা লেনদেনের একটা ডেটা দেখা যায়। সো এই জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদের উপরে একটা নজরদারির দিকে আসতেছে যে না, এত বড় একটা রেভিনিউ যেখানে জেনারেট হচ্ছে, সেখানে যদি কোনো গাইডলাইন না থাকে, সেখানে যদি সবাই একটা আনহেলদি কম্পিটিশনের দিকে ঝুঁকে যায়, তাহলে পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা ক্ষতিকারক কিছু হতে পারে। যারা এন্টারপ্রেনার আছে বা আসবেন, তারা যেন একটা সঠিক গাইডলাইনের মধ্যে আসতে পারেন। সো আমার মনে হয় যে আপনি যে কোয়েশ্চেনটা করছিলেন যে এই যে হেল্পিং যে অ্যাটিটিউডটা, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। আজকে থেকে 1 বছর আগে তো কমার্স মিনিস্ট্রি ওইভাবে চিন্তা করতে পারে নাই আমাদেরকে নিয়ে, বা বাংলাদেশ ব্যাংকও চিন্তা করতে পারে নাই, বাট এখন চিন্তা করছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা হয়তো এই প্ল্যাটফর্মটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করছি। সো ওইটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা, এবং সেই জন্যই কিন্তু ভাইয়ারা সবাই যারা যেই জায়গা থেকে সবাই কিন্তু চেষ্টা করছে যে এটাকে একটা রেগুলেশনের আওতায় এনে, রেগুলেশন আসলে ভাইয়া যেটা বললেন রেগুলেশন না, বাট একটা পলিসির আওতায় এনে জিনিসটাকে এমন ভাবে তৈরি করা যেন আনহেলথি কিছু না হয়। প্রতিষ্ঠানের প্রতি এবং আমাদের এই প্ল্যাটফর্মের প্রতি সবার জন্য একটা আগ্রহ থাকে, এবং আমরা যেন কোয়ালিটি সার্ভিস দিতে পারি। অবশ্যই। আমরা একটু জনাব আসিফ জহিরের কাছে যেতে চাই। আসিফ জহির, সিন্দাবাদ.com-এর এমডি, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আমরা যদি বলি, আপনাদের আলোচনা থেকে উঠে এসেছে যে ক্রমান্বয়ে আসলে প্রবৃদ্ধিটা বাড়ছে এই ই কমার্সের, সেখানে যে জনবল দরকার হচ্ছে, অবশ্যই একটু ভিন্ন দক্ষতার জনবল দরকার হচ্ছে যারা এই ই কমার্সটাকে বুঝবে, তার নানা দিকটাকে বুঝবে। আমাদের দেশে কি সেরকম দক্ষ জনবল তৈরি হচ্ছে কিনা? কারণ অন্যান্য সেক্টরগুলোতে আমরা যদি বিশেষ করে এ ধরনের বড় বড় সেক্টর যেগুলো গড়ে উঠেছে, আমরা ইতিহাস থেকে যদি দেখি, আমরা দেখতে পাই যে সেখানে এখন পর্যন্ত আধিপত্য করছে দেখা যায় বিদেশি কর্মীরা এসে। তো সেই ক্ষেত্রে এই সেক্টরের জন্য, ই কমার্সের জন্য আমরা সুদূর প্রসারী জনবল বা জনদক্ষতা তৈরির কোনো পরিকল্পনা আমাদের নেওয়া উচিত কিনা? জনাব আসিফ জহির। অবশ্যই। অ্যাকচুয়ালি ই কমার্স সেক্টরটা এখনো খুব ছোট আকারে হচ্ছে, মানে এটা যে পোটেনশিয়াল আমরা যে বাইরে দেখছি, যে আপনারা হয়তো শুনেছেন অ্যামাজন, আলিবাবা, এগুলো অনেক বড় কোম্পানি, এবং আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে যে লট অফ পোটেনশিয়াল, যে এখানে ম্যাসিভ ইনভেস্টমেন্ট দরকার। যে কোম্পানিগুলো এখন আমরা বলতে পারি যে পুরো হয়তো 1%ও আমরা কভার করছি না আমাদের টোটাল যে বেচা কেনা হচ্ছে দেশে, সেটা হয়তো ই কমার্স বা ডিজিটাল প্ল্যাটফর্মে হার্ডলি 1%ও হবে নাকি আমার সন্দেহ আছে। তো এটাকে অ্যাকচুয়ালি 10% 20% নিয়ে যেতে হলে আমাদের এখানে ম্যাসিভ ইনভেস্টমেন্ট দরকার, এবং যে কোম্পানিগুলো যেগুলো বললাম আমাদের ওয়্যারহাউস, ডেলিভারি, লজিস্টিক্স, এগুলা আসতে হবে, এবং এখানে ডেফিনেটলি অনেক এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ আছে। তো ই কমার্স যেটা হচ্ছে যে ডেফিনেটলি এখানে আপনার বিভিন্ন রকম
এমপ্লয়মেন্ট যেটা বললাম, যে একটা হচ্ছে আমাদের কোর আইটি, ডেফিনেটলি এটা একটা আইটি সার্ভিস, এবং এখানে আমাদের দক্ষ আইটি প্রোগ্রামার থেকে শুরু করে আমাদের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লাগবে। তারপর আমাদের এখানে ডিফারেন্ট কন্টেন্ট আমরা যে আপলোড করছি, ছবি তুলছি, ডেসক্রিপশন লিখছি, এবং বিভিন্ন আরো অনেক ক্যাটাগরি আছে আমাদের সোর্সিং, যে আমাদের ভেন্ডরদের সাথে নেগোশিয়েট করে পারচেজ করতে হয় জিনিসগুলা, এন্ড সো অন। এগুলো হচ্ছে মোর অফ দ্য হোয়াইট কলার জব, যেটা আমাদের অফিস বেসড জব। আবার দেখা যাচ্ছে আমরা যেটা বললাম যে ওয়্যার হাউসে আমাদের অনেক লোক লাগছে, যে এই অর্ডার গুলোকে পিক করা, প্যাক করা, ডেলিভারি করা, এবং এটা ডেলিভারি করতে যেও আপনার কেউ যেতে হচ্ছে ডেলিভারি, যে ফাইনালি পেমেন্ট নেওয়ার জন্য, আইদার ক্যাশ কালেকশন বা ডিজিটাল কালেকশন। সো এখানে অ্যাকচুয়ালি অনেক এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ আছে, এবং আই থিঙ্ক সরকার থেকে এই সেক্টরটাকে যদি আমরা প্রায়োরিটি দিই, যে দেখতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কিরকম ইনভেস্টমেন্ট আসছে, কিরকম এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ আছে। আরমাজ ভাই যেটা বলছিল, অ্যাকচুয়ালি ফ্রম দ্য ট্যাক্স এন্ড ভ্যাট পার্সপেক্টিভ, অ্যাকচুয়ালি প্রবলি এখন বেশি আর্লি, যে এখন আমাদের যে ইনকাম ট্যাক্স একটা আমাদের যে দেশে আইন আছে, যে আমাদের ই কমার্স কোম্পানি মোস্টলি কিন্তু এখন ইনভেস্টমেন্ট ফেজে, এবং আমরা কিন্তু এখন প্রবলি লসে আছি সবাই, যেটা আমরা ইনভেস্টমেন্ট করছি হয়তো আগামী 3 বছর 5 বছরে যে আমরা হয়তো লাভ করবো। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ইনকাম ট্যাক্স, আমাদের একটা অ্যাডসোর্স ট্যাক্স, যেটা সেল হচ্ছে সেটার 0.6% আমার ট্যাক্স সরকারকে দিতে হচ্ছে, সেটা আমি লাভ করি বা লস করি, এবং আমি লস করলেও বছরের শেষে ওই টাকাটা কিন্তু আমি ফেরত পাচ্ছি না, এটা ফাইনাল ট্যাক্স। তো যেখানে আমাদের ধরেন আমরা যেই পাইকারি দামে যেই আমাদের ব্যবসাটা, যে মুদির দোকান এবং ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমরা সাপ্লাই দিচ্ছি, সেখানে আমাদের মার্জিন খুবই কম থাকে, হয়তো হার্ডলি 5%। সেটার মধ্যে প্রথমে আমার 0.6% চলে যাচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা। তারপর আমরা ডিজিটাল পেমেন্ট যদি আসি, ডিজিটাল পেমেন্ট আমাদের অবভিয়াসলি, আমরা যে ক্যাশ কালেকশন, এটা একটা বড় হ্যাসেল, কিন্তু আমরা কিন্তু প্রোডাক্টের ডেলিভারির সময় ক্যাশ অন ডেলিভারি করে, ক্যাশ কালেক্ট করে আমরা প্রোডাক্টটা ডেলিভার করছি। আমি যদি ডিজিটাল পেমেন্টে যেতে চাই, আমার ক্রেডিট কার্ড ফিস কিন্তু অলমোস্ট 2 থেকে 3% চলে আসতেছে, যে ক্রেডিট কার্ড কোম্পানিরা কাটছে। অথবা আমি যদি এমএফএস যাই, যেটা বিকাশ বা নগদ বা আদার যে সার্ভিস আছে, সেখানেও আমার দেখা যাচ্ছে 0.8 থেকে অলমোস্ট 1.2% কেটে নেওয়া হচ্ছে। সো অ্যাকচুয়ালি এখানে অনেক ফ্রিকশন, আমাদের ই কমার্স করতে হলে এখানে আমাদের দেখা যাচ্ছে প্রথমে আমাদের কিছু পার্সেন্টেজ হয়তো ছোট, বাট আমাদের মার্জিন হিসাবে সেটা অনেক বড়, এবং সেখানে আমাদের একটা মার্জিন চলে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা ভ্যাটের প্রসঙ্গে যেটা আলমাস ভাই বললো, যে এখানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু ফুল ভ্যাট রেগুলেশনে পড়ে যাচ্ছি, এবং আমাদের যে অ্যাজ ইউজুয়াল আমাদের অফলাইন যে দোকানে যে ভ্যাট আমরা দিতে হচ্ছে কনজিউমার সাইড থেকে, সেটাও আমরা ই কমার্সে আমরা সেম ভ্যাট এক্সপোজ হচ্ছি। এখানেও একটা সুযোগ আছে, যে আমাদের যদি ই কমার্স ফ্লারিশ করতে হয়, তাহলে হয়তো এই যে ট্যাক্স এবং ভ্যাট সাইড থেকে ডেফিনেটলি আমরা আরো যদি সুযোগ করে দেয় সরকার, তাহলে এখানে আমাদের ই কমার্সটা আরো সামনের দিকে বাড়বে। তার মানে আপনি বলছেন যে কর ব্যবস্থাপনা, বিশেষ করে ই কমার্সের জন্য এখানে একটু বিশেষ সুযোগ রয়েছে, যদি সরকার সেটি বিবেচনা করে, তাহলে হয়তো সুদূর প্রসারী আমরা যে প্রবৃদ্ধির কথা চিন্তা করছি ই কমার্সে, সেটি অনেক সহায়ক হবে। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা চ্যালেঞ্জগুলো এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলবো। দর্শক, আমরা যাচ্ছি আরও একটা ছোট্ট বিরতিতে, থাকুন আমাদের সাথেই। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি ই কমার্স, লকডাউন এবং ঈদুল আজহা নিয়ে। আমাদের সাথে 3 জন অতিথি সংযুক্ত আছেন। অনুষ্ঠানের এই অংশে আমরা একটু ই কমার্সের বর্তমান চ্যালেঞ্জ এবং সেগুলো থেকে উত্তরণের উপায় শুনব, সরাসরি যারা এই ই কমার্সের সাথে যুক্ত রয়েছেন তাদের কাছ থেকে। শুরুতে জনাব মোহাম্মদ মাসুকুর রহমান, চিফ অ্যাডভাইজার eorange.shop। আপনার কাছে একটু জানতে চাইব যে সার্বিক অবস্থা বিবেচনায় এই মুহূর্তে আসলে প্রধানতম চ্যালেঞ্জগুলো কি কি, এবং সেখান থেকে উত্তরণের জন্য আসলে করণীয় কি রয়েছে, জনাব মাসুক। থ্যাংক ইউ। আমি যদি একটু পিছন থেকে বলি আর কি, যে চ্যালেঞ্জগুলোর ভিতরে প্রথম চ্যালেঞ্জটাই যদি বলি, তাহলে একদিকে বলবো যে আবার লকডাউন শুরু হয়েছে। সো ইটস এ চ্যালেঞ্জ, যে এই লকডাউনটাকে আসলে খুবই কঠিনভাবে পালন করা হচ্ছে, কারণ ভ্যারিয়েন্টটা খুবই মারাত্মক আকার ধারণ করেছে। এই সময়টাতে আসলে কয়েক জায়গায় আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছি এখন, কারণ কিছুদিন আগেই মাত্র আমাদের পলিসিটা আসছে, এবং সেই পলিসিটাকে অ্যাডপ্ট করার জন্য কিন্তু আমরা এই লকডাউনটাকেই পেলাম।
সো এখন আমাদের অনেকগুলা কাজ করতে হচ্ছে, যে একটা হলো সাপ্লাই চেইন ঠিক রাখা, 2 নম্বর হচ্ছে আমাদের প্রত্যেকটা ভেন্ডরের সাথে নতুন করে কথা বলা এবং তাদেরকে সবসময়ের জন্য আবার ঠিক করে পরিচালিত করতে পারা, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের যে কমার্শিয়াল ব্যাংকগুলোর সাথে আমরা কাজ করি এবং পেমেন্ট গেটওয়ে এগ্রিগেটর, তাদের প্রত্যেকের সাথে আমাদেরকে একটা কমন প্ল্যাটফর্মে আসতে হবে, যে কিভাবে আমরা আমাদের টোটাল অপারেশনটাকে চালাবো আন্ডার দ্য জুরিসডিকশন অ্যান্ড দ্য টু পলিসিস কামিং ফ্রম কমার্স মিনিস্ট্রি অ্যান্ড অলসো বাংলাদেশ ব্যাংক। এবং সেখানে এটা হচ্ছে একটা, এবং এর পরের যে চ্যালেঞ্জটার কথা যদি বলি তাহলে হচ্ছে যে আমাদের স্কিল লোকের, যেটা আসিফ ভাই একটু আগে আসলে বলেছেন, রাইটলি সেড অ্যান্ড পয়েন্টেড আউট, যে ডিজিটাল মার্কেটিং এবং সাপ্লাই চেইন আইটি এই জায়গাগুলোতে আসলে আমাদের খুব ভালো এবং স্কিলফুল লোকের কিছুটা হলেও শর্টেজ আছে, এবং সেই জায়গাটাতে যদি আমরা ইনস্টিটিউশনগত কোনো হেল্প পাই এবং সেই জায়গাগুলোতে যদি আমাদের একাডেমিশিয়ানরা এগিয়ে আসেন, তাহলে এই প্ল্যাটফর্মটার জন্য অদূর ভবিষ্যতে খুব ভালো কিছু আসবে। কারণ আস্থা তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার, আমাদের দেশের ন্যাচারাল একটা টেন্ডেন্সি হচ্ছে যখন নতুন কোনো ইন্ডাস্ট্রি গ্রো করে তখন সেই ইন্ডাস্ট্রি নিয়ে দেখা যায় কমার্শিয়াল ব্যাংক কোনো সাপোর্ট দিতে চায় না, যতক্ষণ পর্যন্ত না সেখানে কোনো ধরনের একটা নতুন বা অনেকটা পুরাতন হয়। এই জন্য আমাদের দেশে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করতে কিন্তু আমাদেরকে অনেক বেগ পেতে হয়। যেমন আমি যদি বলি, ইওরের জন্য আমি একটা কমার্শিয়াল ব্যাংকে লাস্ট 6 or 7 মান্থস আগে একটা অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম। বিভিন্ন রকম অ্যানালাইসিস করার পরে কিন্তু সেই রিনোন কমার্শিয়াল ব্যাংক আমার অ্যাপ্লিকেশনটি নেয়নি। যে আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোকেও কিন্তু এই জায়গাটাতে আসলে একটু এগিয়ে আসা উচিত নতুন এন্টারপ্রেনারদের জন্য। আর অন দ্য আদার হ্যান্ড যদি আমি বলি যে আমাদের কিছু কস্ট রয়েছে, যেমন এগ্রিগেটরের ইন্ডে, ব্যাংকের ইন্ডে, এবং আমাদের বিভিন্ন ধরনের যেটা ভাইয়া বললেন অলরেডি, যে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের ব্যাপারগুলা, যে এই ব্যাপারগুলোর জন্য আমার মনে হয় যে সরকারি মহল থেকে একটু এগিয়ে আসা উচিত, যেহেতু আমরা এখন একটা পলিশড সার্ভিসের দিকে যাচ্ছি, যেহেতু আমাদেরকে এখন কিছু পলিসি দেওয়া হয়েছে, আমরা এখন আর আগের মতো এত ফ্রিডম নিয়ে কাজ করতে পারবো না, আমাদেরকে এখন একটা রেগুলেশনের বা একটা পলিসির মধ্য দিয়ে যেতে হবে, যেটা ইভেনচুয়ালি ভালো। বাট এই মুহূর্তে হয়তো বা লকডাউনের সময় আমাদেরকে কিছুটা স্ট্রাগল করতে হবে। জি, সো অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আপনি তুলেছেন, লকডাউনের বিষয়টি এনেছেন, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের এসওপির বিষয়টিও এনেছেন, স্কিল ম্যান পাওয়ারের কথা বলেছেন, এবং সার্বিকভাবে আসলে ব্যবসা পরিচালনার জন্য যে সহায়তা দরকার, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান সহ অন্যান্য বিষয়গুলো, সেটিও আপনার কথায় চমৎকারভাবে উঠে এসেছে। সিন্দাবাদ.com-এর এমডি জনাব আসিফ জহির, আপনার কাছেও একই প্রশ্ন, যে এই সময়টাতে কোন চ্যালেঞ্জগুলো আপনি দেখছেন, যে কথাগুলো জনাব মাসুক বলেছেন তার বাইরে গিয়ে? অবশ্যই অ্যাকচুয়ালি এখন ইমিডিয়েট চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করছি, যে উইথ দ্য লকডাউন করোনা সিচুয়েশন, তো আমাদের अगेन সিন্দাবাদ.com আমরা যেটা করি, যে আমাদের বাংলাদেশের সব অঞ্চল থেকে অ্যাকচুয়ালি আমাদের সাপ্লাই চেইন, আমরা যেই আমাদের যে মুদির দোকান বা যে কাস্টমার বেস আছে তাদেরকে আমরা পাইকারি হারে যেই আমরা চাল দিচ্ছি, তেল দিচ্ছি, চিনি, এগুলো কিন্তু আমরা অনেক বিভিন্ন জায়গা থেকে সোর্স করে আনছি। নর্থ বেঙ্গলে যে রাইস মিলগুলো আছে ওখান থেকে আমরা ডিরেক্ট কিনে ঢাকায় নিয়ে আসছি আমাদের ওয়্যার হাউসে। তো পুরো জিনিসটা এখন একটা চ্যালেঞ্জ, কারণ আপনি জানেন যে এখন বিটুইন দ্য ডিস্ট্রিক্টস লকডাউনে এখন সব পাবলিক ট্রান্সপোর্টেশন এবং সবকিছু বন্ধ আছে, তো সেটা ইজ অ্যান ওভারঅল চ্যালেঞ্জ, এটাকে আমরা মোকাবেলা করতে হবে। ইভেন আমাদের যে কাস্টমার বেস, যেই মুদির দোকান বা রিটেল যেই প্রেজেন্স, ফার্মাসি এন্ড সো অন, তারাও কিন্তু তাদের বিজনেস এখন কমে যাচ্ছে, বিকজ কেউ কিন্তু বের হয়ে কেনাকাটা করছে না ওভাবে। সো অ্যাট দ্য সেম টাইম ডেফিনেটলি এটা হয়তো ইনশাল্লাহ আমরা থাকবে না, সামনের দিকে হয়তো আরো 2 সপ্তাহ বা 1 মাস পরে আমরা আবার এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবো। এরপরে লং টার্ম যে চ্যালেঞ্জ যেগুলো আমরা বললাম, যে আমাদের ই কমার্স সেক্টর ডেফিনেটলি গ্রো করছে সামনের দিকে, এবং আমরা যেটা চাচ্ছি যে এটা যেন একটা হেলদি কম্পিটিশন থাকুক এই ইন্ডাস্ট্রিতে, এবং কাস্টমাররা যেন আস্থা পায় যে কিভাবে সামনের দিকে আরো যেন তারা অনলাইনে যায়, আরো অর্ডার করে। আমরা চাই না যে কোনোভাবে সেক্টরটা যেন ক্ষতিগ্রস্ত হোক, যে কোনো কয়েকটা সাইড যেগুলো আমরা দেখছি যে খুব আকর্ষণীয় ডিসকাউন্ট, 50%, 80% ডিসকাউন্ট দিয়ে কাস্টমাররা টাকা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে 3 মাস 6 মাসে তারা টাকা পাচ্ছে না। সো আই থিঙ্ক এই জিনিসগুলো হয়তো আন্ডার কন্ট্রোল আসবে, নতুন যে গাইডলাইন আসলো বাংলাদেশ ব্যাংক থেকে, তো সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের লং টার্ম এটা শুধু আমাদের শর্ট টার্ম একটা জিনিস না। আমরা হয়তো 6 মাস 1 বছরে দেখবো যে ই কমার্স ইন্ডাস্ট্রি এমনি হয়তো ডাবল হচ্ছে বা ট্রিপল হচ্ছে।
সো ওই কনফিডেন্সটা বজায় রাখার জন্য আই থিঙ্ক দিস ইজ দ্য গুড মুভ বাই দ্য গভর্নমেন্ট। এবং আমাদের যে কাজ, যেটা আমি প্রথমে বলেছি, যে আমাদের কাজ হচ্ছে কোয়ালিটি সার্ভিস এনশিওর করা। একটা অর্ডার যখন কাস্টমার দেয়, তাহলে আমি খুব কুইকলি, হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে কাস্টমারকে অর্ডারটা পৌঁছে দেওয়া, এবং ডেফিনেটলি কোয়ালিটি কন্ট্রোল। এটা আমাদের একটা অ্যাজ এ মার্কেট প্লেস বলেন বা ই কমার্স ভেন্ডার, আমি শুধু কারো থেকে একটা জিনিস এনেই যে আমি দিয়ে দেবো কাস্টমারকে, আমার তো একটা দায়িত্ব আছে যে আমি এখানে কাস্টমার কোয়ালিটি এনশিওর করা। আমি হয়তো আইদার ফিজিক্যালি চেক করতে হবে বা অন্য কোনো সিস্টেম থাকতে হবে যেটা না আমি কোয়ালিটিটা এনশিওর করতে পারি। তো সেটাও খুব ইম্পর্টেন্ট কাস্টমার কনফিডেন্সের জন্য। তো আই থিঙ্ক যেই কোম্পানিগুলো কাস্টমার কনফিডেন্স মেনটেন করতে পারবে, অন টাইম ডেলিভারি দিতে পারবে, কোয়ালিটি গুডস এনশিওর করতে পারবে, তারাই কিন্তু এগিয়ে যাবে। এন্ড ইটস এ লং টার্ম গেম। আমরা এটা শর্ট টার্ম না, আমরা দেখবো যে 1-2 বছরের মধ্যেই যে কোম্পানিগুলো এই জিনিসগুলো এনশিওর করতে পারবে তারাই কিন্তু বড় হবে এবং আরো ভালো করবে। জি, আমাদেরও সেটাই প্রত্যাশা যে সামনের দিনগুলোতে এখন একটা পরিণত একটা মুখ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ই কমার্সের, এবং সেটি আরও নিশ্চয়ই প্রস্ফুটিত হবে সামনের দিনগুলোতে। এবং ইতিমধ্যে যেই নানা রকম নিয়ম নীতি তৈরি করা শুরু করেছে, আশা করছি তার ভেতর দিয়ে সুফল ভোক্তারা এবং ব্যবসায়ীরা দুপক্ষই নিশ্চয়ই পাবেন। জনাব সৈয়দ আলমাস কবিরের কাছে আসতে চাই, ভোক্তাদের দিক থেকে একটা প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে নানা রকম ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়, প্রতারিত হয় নানা রকম, সেই জায়গা থেকে কোনো সুনির্দিষ্ট মেকানিজম আছে কিনা আমাদের দেশে, যে ই কমার্সের ক্ষেত্রে কোনো রকম কেউ যদি প্রতারিত হয়? আমরা জানি যে ভোক্তা অধিদপ্তরের একটি মেকানিজম রয়েছে, এর বাইরে আসলে অন্য কোনো কিছু রয়েছে কিনা শুধুমাত্র ই কমার্সকে ঘিরে? এবং পাশাপাশি আপনার কাছে তো অবশ্যই জানতে চাইবো যে এই মুহূর্তের চ্যালেঞ্জগুলো কি, আপনি কিভাবে দেখছেন সেগুলো থেকে উত্তরণের উপায়। ভোক্তা অধিকার অধিদপ্তর যেটা রয়েছে, সেটাই এখন পর্যন্ত একমাত্র বলতে পারেন যে একটা রেকগনাইজড সরকারি রিড্রেসাল মেথড। সো কোনো কনজিউমার, কোনো ভোক্তা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তারা ভোক্তা অধিদপ্তরে কমপ্লেন করতেই পারেন। আর এছাড়া তো আমাদের অ্যাসোসিয়েশন আছেই, আমাদের অ্যাসোসিয়েশনে তারা কমপ্লেন করতে পারেন। কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লেজিটিমেট লিগাল যে অথরিটি। আর চ্যালেঞ্জ যেগুলো বলছেন, আমি কয়েকটা চ্যালেঞ্জের কথা একটু খুব তাড়াতাড়ি বলতে চাই। 1 নম্বর কথা হচ্ছে যে সাপ্লাই চেন নিয়ে আমাদের মাসুক ভাই, আসিফ দুজনেই কথা বলেছেন। সাপ্লাই চেনটা একটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যারা ই কমার্স ব্যবসায়ী আছেন, তারা যদি তাদের সাপ্লাই চেন ঠিকমতো ম্যানেজ না করতে পারেন, তখন যেটা হয় যে আমি হয়তো একজন ভোক্তা ক্রেতা, আমি যখন ওয়েবসাইটটা দেখে একটু কোনো জিনিস পছন্দ করে ক্লিক করলাম অর্ডার দেওয়ার জন্য, তখন দেখা গেল বললো যে আউট অফ স্টক। এরকম যদি বারবার হতে থাকে, তখন কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবো, আমি সেখানে আর যাব না। হয়তো আমি মনে করবো যে দূর, এখানে তো পাওয়াই যায় না, আমি বাইরে থেকে গিয়ে, দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসি। সো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। আর 2 নম্বর হচ্ছে যে কাস্টমারের এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। এই যে এখন লকডাউন শুরু হয়েছে, এখন কিন্তু ই কমার্স যারা ব্যবসা করছেন, তাদের ডেলিভারি কিন্তু দেরি হবে। যেটা হয়তো আগে 24 ঘন্টায় দেওয়া যাচ্ছিল, সেটা কিন্তু হয়তো 48-72 ঘন্টা লেগে যেতে পারে, বা আরো বেশিও লাগতে পারে। সো যদি লাগেও, সেটা যদি ওই পেমেন্টের সাথে সাথে বা ওই ফাইনাল স্ক্রিনে যদি কাস্টমারকে জানিয়ে দেওয়া হয় যে আপনারটা আমরা 7 দিন পরে অমুক দিন দিব, বা 3 দিন পরে দিব, বা 5 দিন পরে দিব, তাহলে কিন্তু কাস্টমার সেটা মেন্টালি প্রিপেয়ার থাকে। আদারওয়াইজ কাস্টমার হয়তো এক্সপেক্ট করছে আমি কালকেই পেয়ে যাবো, সেটা আসতে আসতে হয়তো 5 দিন লেগে গেল, তখন কিন্তু কাস্টমার সেখানে আর যাবে না, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। এবং শুধু তাই না, পুরো ইন্ডাস্ট্রির উপরে কিন্তু এটার প্রভাবটা পড়বে। আমাদের দেশের ডেলিভারি লজিস্টিক্স, ডেলিভারির ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে পোস্ট অফিস গুলো আছে, যে 8,000 8,500 পোস্ট অফিস, সাব পোস্ট অফিস আছে, আপনি জানেন যে এগুলো কিন্তু একেবারে আনাচে কানাচে আছে, একেবারে গ্রামের রয়েছে অনেক জায়গায়। এই যে বিশাল যে নেটওয়ার্ক সরকারের রয়েছে, এটাকে কিন্তু ফুল ক্যাপাসিটিতে এটাকে যদি ব্যবহার করা যায়, আমার মনে হয় এই লজিস্টিক্স এর সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে, এবং ঢাকার বাইরে, শহরের বাইরে অন্যান্য জায়গায় তারা সেই সুফলটা নিতে পারবে। সেখানকার ছেলেমেয়েরাও এই ই কমার্স ইন্ডাস্ট্রিতে তারা কন্ট্রিবিউট করা শুরু করতে পারবে। ইনফ্রাস্ট্রাকচারের জন্য ব্যাপারে আরেকটা হচ্ছে যে ইন্টারনেট, দ্রুত গতি সম্পন্ন কোয়ালিটি ইন্টারনেট যদি আমরা পৌঁছে দিতে পারি প্রত্যন্ত অঞ্চলে, সেখানে অনেক স্টুডেন্ট, অনেক তরুণরা, অনেক হাউসওয়াইফরা তারা কিন্তু ইন্টারনেটে যুক্ত হয়ে ডিজিটাল কমার্সে যুক্ত হতে পারবেন, এবং তারা ছোটখাটো জিনিস বিক্রি করে তারা কিন্তু জীবিকা নির্বাহ করতে পারবেন, অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট করতে পারবেন।
আরেকটা জিনিস বলতে চাই যে এফ কমার্স যেটা আমরা বলি, ফেসবুক কমার্স, এটা কিন্তু বাংলাদেশের এই বিশেষ করে যারা একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা তাদের জন্য কিন্তু একটা বিশাল আশীর্বাদ হয়ে আসছে। এই এফ কমার্স নিয়ে আমাদের গতকালও কথা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে যে তাদেরকে কোনোভাবে রেগুলেট করা যায় কিনা। আমরা খুব ভেহেমেন্টলি এটাকে অপোজ করেছি এবং বলেছি যে এখনই এটা করা উচিত না, বিকজ তারা একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা। বিকজ এখানে আপনি হয়তো জানেন যে একেবারে গ্রামের একটা গৃহবধূ, সে হয়তো একটা আচার বানাচ্ছে, একটা হাতের সেলাই করছে এবং সেটা বিক্রি করছে ফেসবুকের মাধ্যমে। তাকে যদি বলা হয় যে তুমি ট্রেড লাইসেন্স নাও, সে কিন্তু ব্যবসা তার বন্ধ হয়ে যাবে, সে কিন্তু আর এই কাজটা করতে পারবে না। সো আপাতত যেটা করা হচ্ছে, একটা ইউবিআইডি বলে, ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা তাকে নিতে হবে। সেটা নেওয়াটা খুব ইজি, এটা হচ্ছে শুধু একটা এনআইডি কার্ড থাকলেই চলে, নাম আর ঠিকানা, আর কিছু না। সো এই নাম্বারটা তাকে ফেসবুক পেজে ডিসপ্লে করতে হবে। সো এটা যদি করে আমার মনে হয় দ্যাট ইজ ওকে। কিন্তু ফেসবুক কমার্স দিয়ে আপনি জানেন যে দেশে কিন্তু বছরে কিন্তু এখন 350-400 কোটি টাকার ব্যবসা হচ্ছে শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে। তো এটাকে কিন্তু আমাদের এনকারেজ করতে হবে। এই প্ল্যাটফর্মটা যেহেতু আমরা পেয়েছি, এটা আমরা আরো ভালো করে আমরা ব্যবহার করতে পারি। লাস্ট যেটা বলে শেষ করব, আমি আমাদের যারা ই কমার্স ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা কিন্তু আমাদের এই কঠিন লকডাউনের সময় তারা আমাদেরকে হেল্প করেছেন। আমাদের দোরগোড়ায় চাল, শাকসবজি, ওষুধপত্র সবকিছু তারা পৌঁছে দিয়েছেন, এবং যারা পৌঁছে দিয়েছেন সেই ডেলিভারি ম্যান, তাদেরকে আমি বাহবা জানাতে চাই, তাদেরকে আমি একটা সাবাসি দিতে চাই যে তারাও কিন্তু করোনা যোদ্ধা। আমরা ডাক্তার এবং নার্সদেরকে নিয়ে যেভাবে আমরা বলি, একই রকম ভাবে এরাও কিন্তু করোনা যোদ্ধা। তারা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে তারা কিন্তু আমাদের জিনিসপত্র আমাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। তাদেরকে কিন্তু পুরো ইন্ডাস্ট্রি থেকে, পুরো সরকার থেকে, পুরো জাতি থেকে কিন্তু তাদেরকে রেকগনাইজ করা দরকার। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরাও খুবই কৃতজ্ঞতার সাথে তাদেরকে রিকগনাইজ করছি যে তারা ফ্রন্টলাইনে এসে আসলে এই পণ্যগুলো আমাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, এবং ই কমার্সের এই লকডাউনের সময়টাতে কি করে চলছে এবং বাংলাদেশের সম্ভাবনার জায়গাটাকেও আপনারা তুলে ধরেছেন। আমরা প্রত্যাশা করি যে নীতি নির্ধারকরা এই আলোচনার ভেতর দিয়ে যে বিষয়গুলো উঠে এসেছে, ইতিবাচক অনেকগুলো দিক উঠে এসেছে, আপনারা ইতিমধ্যে বলেছেন, এসওপির কথা বলেছেন, এবং এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান কি করে একটি নীতিমালার ভেতর দিয়ে পরিচালিত হতে পারে সেই সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন। আন্তর্জাতিকভাবে যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রতি আগ্রহ প্রকাশ করেছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কি করে ই কমার্স বাংলাদেশের একটি আন্তর্জাতিক মানের অপারেশন তৈরি করতে পারে, সেটি অভ্যন্তরীণ প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দুপক্ষের জন্য একটি সম্ভাবনা তৈরি করবে সেটি যেমন বলেছেন, পাশাপাশি কর ব্যবস্থাপনা এবং বিশেষ করে এফ কমার্সের আলোচনাটিও আপনারা এনেছেন। আমাদের বিশ্বাস যে নীতি নির্ধারকরা এই বিবেচনাগুলো মাথায় রেখেই সামনের দিনগুলোতে একটি ব্যবসা বান্ধব পরিচালন নীতি আপনাদের সামনে উপহার দিবেন, সেই প্রত্যাশা থাকলো। এবং দর্শকরা যারা এতক্ষণ আমাদের সাথে নিটল টাটা বি স্ট্রেঞ্জে ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।